তাই আমরা বলছি ভূ ভারতবর্ষে এই এসএসসির দুর্নীতি একমাত্র দুর্নীতি, যে দুর্নীতিতে বর্তমান মুখ্যমন্ত্রী যতটা দায়ী ঠিক ততটাই দায়ী বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি 2016 সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন, আপনি এ দায় এড়াতে পারেন না। তার সাথেই যে কথা আপনারা কেউ জানতেন না আজকে আপনাদের সামনে বলবো বলে ঠিক করেছি। এসএসসি চাকরি চুরি হওয়ার পর 2016 সালে, শুনে রাখুন, আজ অব্দি আমরা বলিনি, আপনাদের সামনে প্রথম এই মিটিং থেকে বলছি, এসএসসি চাকরি চুরি হওয়ার পরবর্তী সময়তে 2016 সালে প্রথম যে মামলাটা হয়েছিল, এই যে রায় বেরিয়েছে দেখবেন, প্রথম যে মামলাটা বৈশাখী ম্যাডাম বলে একজন মামলা করেছিলেন 2016 সালের মামলা। সেই 2016 সালের মামলার সময়তে এসএসসির আইনজীবী কে ছিলেন, এসএসসির অ্যাডভোকেট কে ছিলেন, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেন। আজকে যে বিচারপতিকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে, এই বিচারপতি 2016 সালে এসএসসির আইনজীবী ছিলেন। যেদিনকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসএসসির বিরুদ্ধে মামলা করেছিল, এই শ্রীমানরা সেদিনকে আদালতে দাঁড়িয়ে এসএসসির হয়ে সওয়াল করেছিলেন। কারুর মনে যদি সন্দেহ থাকে আসুন আমি আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেব। আজ থেকে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে সেই মামলা জল করছে। আজকে আপনাদেরকে দেখালাম, কয়েকদিন পর থেকে গোটা রাজ্যে আমাদের নেতারা যেখানে যেখানে যাবেন এই চিত্র তুলে ধরে গোটা বাংলার মানুষের সামনে আমরা দেখাবো যে আজকের যে বিচারপতি যিনি সব ক্ষীর খেতে চাইছেন, তিনি আসলে সেদিনকে এসএসসির আইনজীবী ছিলেন, এসএসসির হয়ে তিনি ওকালতি করতে এসেছিলেন। এই হচ্ছে সেই মামলা, বৈশাখী ভট্টাচার্য WPA 30,649 অফ 2016। এই সময়তে যিনি আইনজীবী ছিলেন তিনি আর অন্য কেউ নন, এই সময়ের আইনজীবীর নাম অভিজিৎ গাঙ্গুলি। আজকে বিজেপির প্রার্থী, সেদিনকে তিনি এসএসসির আইনজীবী ছিলেন। কারা লড়েছে? ফাঁকা আওয়াজ দিলে হবে? কারা লড়েছে? আমরা লড়েছি। কারা লড়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছে। কারা লড়েছে? বামপন্থীরা লড়েছে। কারা লড়েছে? এসএফআই ডিওয়াইফাই লড়েছে। জেলে গেছিলাম কিন্তু লড়াই থামাইনি সেদিনকে। কেন বলুন তো আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে না? কেন সিবিআই ডাকবে না? উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই 2019 সালের ভোটের সময়তে প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন, সেখানে যে ধর্ণা টর্ণা চলছিল সেই সময়তে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি 5 সদস্যের একটি কমিটি গঠন করে দিচ্ছি, এই কমিটির মাথায় থাকবে পার্থ আর এসপি সিনহা, যে দুজন ব্যক্তি এখন জেল খাটছে। পরবর্তী সময় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ওই 5 সদস্যের যে কমিটি, সেই কমিটি ছিল বেআইনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সোজা প্রশ্ন রাখছি শুভেন্দু বাবু আপনার কাছে জানতে চাইছি, এই যে 5 সদস্যের কমিটি গঠন হয়েছিল, এই 5 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের মন্ত্রিসভা, যে মন্ত্রিসভার মাথায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারই ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে বসেছিলেন আপনি শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের সংবিধান বলছে যদি মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে বলে সম্মিলিত সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটি। তাহলে সেই সম্মিলিত সিদ্ধান্তে আপনিও শরিক ছিলেন। এই বেআইনি চাকরির দায় আপনাকেও নিতে হবে শুভেন্দু বাবু। আপনি আজকে পিঠ পাছিয়ে পালিয়ে যেতে পারেন না। ডিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইচডিএটাকে তো তুলে দিয়েছে, কত রাস্তা করেছি, জল দিয়েছি, লাইট পোস্ট করেছি, এইচডি এর কাজ ছিল ওটা। 2011 সাল অবধি বই আজকে নেই, পরের দিন থেকে বই দেখিয়ে বলবো। 2009 সাল যে ভোটে আমরা হারলাম, শুভেন্দু বাবু জিতলেন, এইচডি এর মাথায় গিয়ে বসলেন। এইচডিএ থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয়, একটা ম্যাগাজিন বের করা হয়। বের করুন সেই বই, আমি তো টেনে বের করেছি, নিয়ে আসবো পরের দিনের মিটিং এ দেখাবো। এইচডি এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি
ততদিন অবধি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো, কটা শিল্প কলকারখানা হলো, কতজন শ্রমিক সেখানে কাজ পেল, কত বেকার ছেলেরা সেখানে কাজ পেল। আর শুভেন্দুবাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল। কোথায় কোন কল বসালেন, কোথায় কোন ল্যাম্পপোস্ট বসালেন। আরে এইচডিএতে বসে শিল্প কোথায়? আমি আপনাকে বলছি শিল্প কোথায়। এই তো লিখে এনেছি শুভেন্দু বাবু, উত্তর দিন। গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে, এই হলদিয়ার মানুষ জানতে চাইছে, তমলুকের মানুষ জানতে চাইছে, গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে। আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি। এই শুভেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে। উড়াল ট্রাক কারখানা, রোহিত ফেরোটে, কেএসএ অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি, মিৎসুবিশি, এন্ডারকো, রুচি সয়া, মডার্ন ইন্ডিয়া, সিটি সেন্টার আইটি পার্ক, একের পর এক কলকারখানা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে। আর আপনি আজকে সব সেজে গোটা এলাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন। কাঁচকলা শিল্প করার মুরত আপনাদের নেই। আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প তাড়াতে পারেন। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে একের পর এক শিল্প তাড়িয়েছেন। আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন। আপনি আর মমতা ব্যানার্জি 25 পয়সার এপিট আর ওপিট, একই কয়েনের এপিট আর ওপিট। যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না, কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে। চাই না এমন মুখ্যমন্ত্রী, চাই না এমন বিরোধী দলনেতা। এদের বিরুদ্ধেই লড়াই। কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা? আমাদের বয়সী ছেলেমেয়েরা হলদিয়াতে গেছিলাম, এক মাছ ব্যবসায়ী বন্ধু পোনা মাছ নিয়ে বসে আছেন সামনে, ভর্তি আঁশ হাত। আবেগের সাথে এসে হাতটা ধরলো জড়িয়ে, বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে, আপনি কিছু মনে করবেন না, আপনি আমার বয়সী বলে আমি আপনার কাছে এলাম। আমাকে আপনি বলবেন না, তুমি করে বলো। কি হয়েছে? বললে আমি মাস্টার ডিগ্রি পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি। আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না। আমিও তাকে বলে এসেছি, ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না। পশ্চিমবাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারিনি। যাবেন একদিন হলদিয়াতে, বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটি ঘাটে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন বড় বড় ব্যাগ কাঁধে করে নিয়ে আমাদের বয়সী ছেলেমেয়েরা নন্দীগ্রাম থেকে এপারে আসছে। জিজ্ঞাসা করবেন গিয়ে, ভুলে যান রাজনীতি এক মুহূর্তের জন্য, গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাচ্ছ? কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে। কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস রওনা দেবে। আমি দিল্লিতে যাচ্ছি। একটিবার জিজ্ঞাসা করবেন ভাই দিল্লিতে কেন যাচ্ছ? সেই ভাই আপনার মুখের দিকে তাকিয়ে উত্তর দেবে হলদিয়াতে কাজ নেই, নন্দীগ্রামে কাজ নেই, পশ্চিমবাংলায় শিল্প নেই, কলকারখানা নেই। যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল সেই ছেলে মেয়েরা আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে। এই লড়াই যখন লড়তে নেমেছি, এই লড়াই কেবলমাত্র দোষারোপ করবার জন্য লড়তে নামেনি। পার্টি দায়িত্ব দিয়েছে, ভোটে দাঁড় করিয়েছে, বলেছে লড়ো আর নতুন প্রজন্মকে বলো কি স্বপ্ন তোমরা দেখাতে চাও। আর তাই জন্যই গোটা তমলুক এলাকার কম বয়সী ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখাতে নেমেছি। তোমাদেরকে বলছি ওই পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরতে হবে, ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে। হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায় তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল, নন্দীগ্রাম, পাশে নন্দকুয়ার আশপাশ কৃষিকাজ, শিল্প সবকিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো। আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি, তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি, আর দেওয়ালে লিখে দিয়েছি, চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি, সবাইকে বলছি আপনারাও শুনুন। এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয়, বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে। সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন, কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ তুলে দিতে হয় তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না। তাই জন্য আপনাদেরকে বলছি, আমার নাম সায়ন, আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন,
তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন। শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। এমনকি আজকের দিনে যে কৃষিকাজ, সেই কৃষিকাজের পরবর্তী সময়ের যে প্রোডাক্টিভিটি, তার মধ্যে অনেক শিল্প, কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে। তাই আমরা আপনাদেরকে বলছি, বাংলাকে বাঁচাতে হবে। হ্যাঁ ঠিক, এটা দিল্লির ভোট, এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে কিছু একটা করে দেবো আমরা। কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচডিএ কে ব্যবহার করে অনেকগুলো কলকারখানা, সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব। হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব, হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব। আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এই ভোটে লড়তে নেমেছে। আমার কাছে টাকার ব্যাগ নেই, পিঠে টাকার থলে নেই, আমার চোখে স্বপ্ন আছে। আমার চোখে স্বপ্ন আছে, কাজ করবার ইচ্ছে আছে। আর দুহাত খুলে বলছি, 31 বছর বয়সের একজন যুবক আজকে লড়তে নেমেছে, তার চোখে স্বপ্ন আছে। আসুন, কাঁধ চওড়া আছে, ভরসা করুন, ঠকবেন না। একসাথে ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য, বাংলাকে সুন্দর করবার জন্য, তমলুককে সুন্দর করবার জন্য, গোটা তমলুকের সাধারণ মানুষের জীবনোন্নয়নের জন্য আজ দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য আপনাদের সমর্থন চাই। দিল্লিটা তো আজকে মোটামুটি ছেলে খেলার জায়গা হয়ে গেছে। এই যে দেখছেন, তৃণমূল একজনকে ভোটে দাঁড় করিয়েছে, তার নাম রচনা ব্যানার্জি, দেখেছেন? বলছে ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। বলছি কত শিল্প, ধোঁয়া ধোঁয়া। শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও বলবে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কত ধোঁয়া, চারিদিকে কত ধোঁয়া, যেহেতু ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। আসুন রচনা ম্যাডাম, একবার কোলাঘাট আসুন, দেখবেন তাপবিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়ে আছে, ধোঁয়া। র্যামকো সিমেন্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে, দেখবেন ধোঁয়া। হলদিয়াতে যাবেন, হলদিয়া পেট্রোকেমিক্যালস, দেখবেন আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। আশপাশে আইওসি, দেখবেন একের পর এক কলকারখানা, ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ওই ধোঁয়া মমতা ব্যানার্জির জন্য বেরোচ্ছে না, ওই ধোঁয়া বেরোচ্ছে লাল ঝান্ডার জন্য। লাল ঝান্ডার দল ওখানে শিল্প কলকারখানাগুলো করেছিল, তাই জন্য আজকে ওখানে ধোঁয়া বেরোচ্ছে। আর শ্রমিক বন্ধুরা সেখানে কাজ করে দুটো ইনকাম করবার জায়গায় গিয়ে পৌঁছেছে। খিল্লির জায়গায় পরিণত করেছে দিল্লিটাকে এরা। এখানে ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী।